হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার শুরু করতে যাচ্ছি দ্রাব্যতা নিয়ে নতুন একটা লেকচার। তো আমি আশা করতেছি তোমরা আগের লেকচারগুলো সবাই দেখে আসছো, 4টা লেকচারই দ্রাব্যতা নিয়ে। তো আজকে আমাদের দ্রাব্যতা গুণফল রিলেটেড আমরা অনেকগুলো ম্যাথ সলভ করব। আমরা আজকে সময়ায়ন প্রভাব কী জিনিস, সময়ায়ন প্রভাবের ম্যাথগুলো সলভ করব। এবং একটা দ্রাব্যতার একটা ম্যাথ আছে যেটা বেশ কিছু কলেজে আসছে এবং তোমাদের মনে অনেক কনফিউশন আছে এই ম্যাথটা নিয়ে, সেটাও আমরা সময় থাকলে আজকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের লেকচার দেখার আগে অবশ্যই তোমাদের আগের লেকচারগুলো দেখে আসতে হবে, নাহলে কিন্তু তুমি আজকের লেকচারটা বুঝবা না। আজকে লেকচার শুরু করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। ওকে, তাহলে চলো আজকে হচ্ছে আমরা প্রথমে একটা তোমার এই দ্রাব্যতার গুণফল রিলেটেড একটা ম্যাথ দিয়ে আমরা স্টার্ট করি। আমাকে কি বলতেছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার লেড আয়োডাইড এর দ্রবণ হতে এত মোল লেড আয়োডাইড পাওয়া গেছে, ভালো কথা, কেএসপি কত? ওকে, আচ্ছা চলো তাহলে আমরা দেখি এখানে কী কী দেওয়া আছে। আমরা সলিউশন করতে চাই, এখানে আমাকে বেসিক্যালি দেওয়া আছে তোমার ভি ইকুয়াল টু দেওয়া আছে 1 লিটার। তারপরে তোমার এখানে আমাকে বলতেছে যে তোমার এন পাওয়া গেছে কতটুকু, 1.2 ইন্টু 10 ইনভার্স 3 মোল। তাহলে এখান থেকে কিন্তু চাইলে আমরা ইজিলি কী বের করে ফেলতে পারি, এসটা বের করে ফেলতে পারি। তাহলে এস ইজ ইকুয়াল টু কী হবে আমরা সবাই জানি, এন বাই ভি হয়। তাহলে এন ইকুয়াল টু এখানে করে দেওয়া ভাই, এন ইকুয়াল টু তোমার দেওয়া হচ্ছে যে এখানে 1.2 ইন্টু 10 ইনভার্স 3, আর তোমার এখানে তাহলে ভি দেওয়া কতটুকু, 1 লিটার। সো এটা তোমার এখানে এটাই আসবে 1.2 ইন্টু 10 ইনভার্স 3। আমরা সবাই জানি এসের একক হয় মোলার, বড় হাতের এম। ওকে, তো আমি এসটা পেয়ে গেছি এখানে। তাহলে আমাকে এখানে কেএসপি বের করতে বলছে, লেড আয়োডাইডের দ্রবণ। এখন দেখো তোমার কাছে আছে এখানে লেড আয়োডাইড। তো ভাই লেড আয়োডাইডটা যখন ভাঙে তখন সে কীভাবে কনভার্ট হয়, ভাঙার পরে আমরা যদি দেখতে চাই লেড আয়োডাইডটা যখন ভাঙে তখন সে লেড 2+ আর তোমার এখানে 2I- ভাঙে। চলো আমরা এখানে একটা কাজ করি, এখানে আমরা ফার্স্ট একটা চিহ্ন না দিই, ডাবল চিহ্ন দিই, সমস্যা নেই, একটা চিহ্ন দিলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা তো দেখাচ্ছি এখানে আমাদের লেড আয়োডাইডটা ভেঙে এখানে এই যে তোমার লেড 2+ এবং 2I- কনভার্ট হয়েছে। ওকে, তাহলে যদি এটা এস হয় তাহলে এটাও এস হবে এবং এটা কিন্তু তোমার 2s হবে। তাহলে এখান থেকে তুমি যদি কেএসপি বের করতে চাও, আমরা কিন্তু সবাই জানি কেএসপি মানে তাহলে কত হবে, এই লেড 2+ এর ঘনমাত্রা, আরেকটা হবে তোমার এখানে I- এর ঘনমাত্রা, এটার উপর স্কোয়ার বসবে। তারপর দেখো তাহলে কত আসবে, এই লেড 2+ এর ঘনমাত্রা তো এস, আর 2I- যেটা আছে I- এর ঘনমাত্রা কিন্তু 2s, আর উপরে স্কোয়ার আছে। কেন? কারণ এখানে একটা 2 থাকে, এই 2 থাকলে এখানে স্কোয়ার হয়ে যায়। I- এর ঘনমাত্রা কিন্তু 2s, তাই I- এর ঘনমাত্রাটা এখানে 2s বসাইছো, এই 2 থাকার কারণে এখানে স্কোয়ার বসাই দিচ্ছ। ওকে, তাহলে এখানে দেখো তোমার কেএসপি কত আসবে, তাহলে এখানে ভাই কেএসপি তাহলে আসবে আমার এখানে s ইন্টু 4s স্কোয়ার, যেটাকে আমরা লিখতে পারি 4s কিউব। তাহলে আমি যদি এখন এস এর ভ্যালুটা বসাই দিই তাহলে কেএসপি ইকুয়াল টু আসবে 4s। এস কত এখানে আমাদের পাইছি আমরা, 1.2 ইন্টু 10 ইনভার্স 3, আর এখানে আছে হোল কিউব। সো আমরা যদি ক্যালকুলেশন করি, চলো আমরা দেখি কেএসপি আমার কাছে কত আসবে। এখানে আসলে আমার রুম অনেক অন্ধকার, কারেন্ট নাই, ওই কারণে হচ্ছে যে একটু অন্ধকার দেখতে, দাঁড়াও আমি তো আনসারটা বের করার চেষ্টা করি। 4 ইন্টু 1.2 ইন্টু 10 ইনভার্স 3 হোল কিউব, তাহলে এটা আসছে আমার কাছে 6.912 ইন্টু তোমার কাছে আসতে হচ্ছে 10 ইনভার্স 9 মোলার কিউব বসবে। কেন? কারণ এসের একক হচ্ছে মোলার, তাহলে এটা যদি কিউব করছো তুমি এটাকে, তাহলে এখানে একক কত হয়ে যাবে, এটা এম কিউব হয়ে যাবে। এবং এটা হচ্ছে তোমার এখানে আনসার। আশা করি তোমরা অঙ্কটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। তাহলে চলো এটাকে আমি এখানে আনসার দেখাই দিই, এটা হচ্ছে আমার এখানে আনসার। ওকে, তাহলে চলো নেক্সট অঙ্কে যাই আমরা। আসো নেক্সট অঙ্কে দেখি আমাদের কী দিচ্ছে এখানে। তো নেক্সট অঙ্কটা তো আমাকে এখানে বলতেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের পিএইচ দেওয়া আছে 10। বলছে দ্রবণটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত বের করতে বলছে, অর্থাৎ তোমাকে কেআইপি বের করতে হবে, কেএসপি তোমাকে এখানে দেওয়া আছে। কেমন? তাহলে কেআইপিটা কীভাবে বের করবো দেখো, এখানে খেয়াল করে দেখো, যদি সলিউশন আমরা করতে চাই, এক সেকেন্ড, যদি সলিউশন এটাকে আমরা করতে চাই, এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে। সো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা যখন তোমার ভাঙবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা তোমার যখন এখানে ভাঙার পরে কী তৈরি হবে, এখানে ক্যালসিয়াম 2+ তৈরি হবে, আর এটা হচ্ছে তোমার এখানে ভাই 2OH- তৈরি হবে। কেমন? তাহলে এটা যদি ঘনমাত্রা এস হয়, এটা ঘনমাত্রা এস হবে, এটা ঘনমাত্রা এখানে কত হবে, 2s হবে। তাহলে আমরা কিন্তু এখানে আগে কেএসপি আমাকে দেওয়া আছে, আমাকে বলছে যে চেক করো যে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। তো আমরা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত কীভাবে চেক করি, আমরা কেআইপি বের করি। ওই কেআইপির ক্ষেত্রে তিনটা কেস দিতে পারতো, যদি কেআইপিটা কেএসপি থেকে যদি ছোট হয় সেটাকে আমরা বলি তোমার হচ্ছে অসম্পৃক্ত।
যদি তোমার কেআইপিটা কেএসপি এর সমান হয় সেটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই সম্পৃক্ত। আর যদি তোমার কেআইপিটা কেএসপি থেকে বড় হয় তাহলে আমরা বলি যে অধক্ষেপ পড়বে এবং দ্রবণের প্রকৃতি হবে অতিপৃক্ত। এই জিনিসটা আমরা সবাই জানি, তাই না? তাহলে আমাদের এখানে চেক করতে বসে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, তাহলে বেসিক্যালি আমাকে কেআইপি বের করতে হবে। এখন কেআইপি সূত্র তুমি কি জানো? কেআইপি সূত্র তুমি জানো হচ্ছে যে সেম সূত্রটাই ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা আর এটা হচ্ছে OH আয়নের ঘনমাত্রা আর এখানে স্কোয়ার বসবে। কিন্তু কাহিনী হচ্ছে যে একজনের এসও তুমি জানো না, তো যেটা করতে পারো এখানে পিএইচ দেওয়া আছে এটা, রাইট? সো পিএইচ আমরা সবাই জানি পিএইচ প্লাস POH ইকুয়াল টু কিন্তু 14 হয়। এগুলো আমরা 9 থেকে পড়ে আসছি। তাহলে এখানে POHটা কত হবে? 14 মাইনাস পিএইচ হবে। তাহলে এখান থেকে তুমি POHটা বের করে ফেলতে পারো। POH ইকুয়াল টু আসবে 14 মাইনাস 10 ইকুয়াল টু POH তোমার এখানে আসবে হচ্ছে ভাই 4 আসবে, রাইট? এটা আসছে। আমরা সবাই পিএইচ এর সূত্র 9 থেকে পড়ে আসছি, মাইনাস লগারিদম অফ H প্লাসের ঘনমাত্রা। তাহলে অনুরূপভাবে POH এর সূত্রটাও কী হবে তাহলে ভাই? মাইনাস লগারিদম অফ OH আয়নের ঘনমাত্রা। তাহলে এই POHটার জায়গায় তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস লগারিদম অফ OH আয়নের ঘনমাত্রা, তাহলে ইকুয়াল টু 4। তাহলে আমরা যদি মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে লগারিদম অফ OH আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু কত আসবে তোমার এখানে ভাই? -4 আসবে। আমরা জানি লগকে ওই সাইডে নিয়ে গেলে কী হয়? 10 টু দি পাওয়ার হয়ে যায়, অর্থাৎ OH আয়নের ঘনমাত্রা কত চলে আসবে এখন? 10 টু দি পাওয়ার -4। আমরা কিন্তু সবাই একটা প্রপার্টি জানি, সেটা হচ্ছে ধরো ln x ইকুয়াল টু তোমার এখানে y লেখা, তো তুমি যদি লনটাকে ওই পাশে নিয়ে যাও সেটা হয়ে যায় e টু দি পাওয়ার y। আবার তোমার কাছে যদি এরকম থাকে log x ইকুয়াল টু যদি y থাকে, ওই লগটাকে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে x ইকুয়াল টু হবে 10 টু দি পাওয়ার y। সেমভাবে আমরা লগটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে 10 ইনভার্স 4 আসছে। আর এখানে ভালো করে লক্ষ্য করে দেখো OH আয়নের ঘনমাত্রা অ্যাকচুয়ালি কত? OH আয়নের ঘনমাত্রা অ্যাকচুয়ালি এখানে 2s, কারণ এখানে দেখো এই যে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা s আর OH আয়নের ঘনমাত্রা কিন্তু তোমার এখানে 2s। তাহলে বেসিক্যালি আমরা OH আয়নের ঘনমাত্রা 2s ইকুয়াল টু লিখতে পারি কত? 10 ইনভার্স 4। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ইজিলি কি বের করে ফেলতে পারি? এখন sটা বের করে ফেলতে পারি। তাহলে s হচ্ছে আমার কাছে 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই 2 হবে। এতটুকু থাক, আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। এগুলো একটু হজবরল হয়ে যাচ্ছে, আমি একটু এই পাশে নিয়ে আসি, এখানে এই পাশ দিয়ে নিয়ে আসো কেমন? ওকে ভাই, তাহলে চলো আমরা এখানে বসাই দিই এবারে। এখানে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা s ইন্টু এটা ঘনমাত্রা হচ্ছে 2s, এটার উপর স্কোয়ার বসবে। সো এখানে হয়ে যাবে 4s কিউব, এখানে হয়ে যাবে কত? 4s কিউব হয়ে যাবে। সো তুমি কিন্তু এখানে জানো s এর ভ্যালু কত? s এর ভ্যালু কত আসছে এখানে? 10 ইনভার্স 4, এটা ডিভাইডেড বাই 2, এখানে হচ্ছে যে হোল কিউব, রাইট? তাহলে যদি ক্যালকুলেশন করো এখন তোমার কিন্তু আনসার চলে আসবে। আসলে কত আসবে? 4 ইন্টু 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই 2, এটার হোল কিউব। সো আমার কাছে আনসার আসছে 5 ইন্টু 10 ইনভার্স 13। আমার কাছে এখানে আনসার আসছে 5 ইন্টু 10 ইনভার্স 13। তাহলে দেখো তো এই জিনিসটা কি ছোট নাকি বড় কেএসপি থেকে? এই জিনিসটা কিন্তু কেএসপি থেকে তোমার হচ্ছে ছোট। তাহলে আমার কাছে যে কেআইপিটা বের হয়েছে, কেআইপিটা যেটা বের হয়েছে এটা কিন্তু আমার এখানে লেস দেন কার থেকে বলো তো? এই যে 8 ইন্টু 10 ইনভার্স 6 থেকে কিন্তু ছোট, রাইট? কারণ এটা 10 ইনভার্স 13। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং কেআইপি ইজ লেস দেন কেএসপি। আমাকে কি জিজ্ঞেস করছে? দ্রবণটার প্রকৃতি জিজ্ঞেস করছে। আমরা লিখবো তাহলে অর্থাৎ দ্রবণটি হবে অসম্পৃক্ত, দ্রবণটি হবে অসম্পৃক্ত। কেমন? আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। সো এটা হচ্ছে আমার এখানে আনসার। ওকে ভাই, তাহলে চলো আমি একটা কাজ করি, এটাকে আমি একটু করে একটা বর্ডার দিয়ে দিই, যেহেতু এটা কাজগুলো আলাদা আলাদা হয়েছে এখানে। ওকে, এটা একটা সেকশন ছিল, এটা একটা সেকশন ছিল, হ্যাঁ। ওকে, আশা করি তোমরা অঙ্কটা এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, দেখি নেক্সট অঙ্ক আমাদের কী দিয়েছে। আচ্ছা, নেক্সট অঙ্ক নাই, নেক্সট আমাদের টপিকের নাম হচ্ছে সময়ায়ন প্রভাব, বা যেটার ইংলিশ নাম হচ্ছে আমাদের ভাই কমন আয়ন ইফেক্ট। তো এইটারে বইয়ের মধ্যে অনেক প্যাঁচানোভাবে লেখা, অনেক কঠিন উপায়ে পড়ানো অনেক জায়গাতে, ঠিক আছে? এটা কিন্তু আমি একটা জিনিস বলি, এটার মতো ইজি টপিক আর নাই ভাই। এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ইজি একটা টপিক। কেমন? এটা হচ্ছে আমরা দুনিয়ার ইজি বানাবো এটারে। চলো আমরা দুনিয়ার ইজি বানানোর চেষ্টা করি। তাহলে চলো ফার্স্ট আমি তোমার বুঝাই আগে সম আয়ন প্রভাব জিনিসটা কি। আসলে সম আয়ন, সেম আয়ন থাকবে, নাম শুনেই বোঝা যাচ্ছে আসলে, তাই না?
মানে কমন আয়ন থাকবে একটা, কেমন? ওই কমন আয়নে এখানে কি ইফেক্ট তৈরি হচ্ছে, মানে কি ঘটনা ঘটতেছে, বেসিক্যালি এটাকে আমরা কি বলে থাকি, সময়ায়ন প্রভাব বলে থাকি। তো বোঝার জন্য আমরা কাজ করি একটা, আসো আমরা চলো একটা পাত্রকে নিই এখানে। সাপোজ ভাই আমরা এখানে একটা পাত্রকে নিলাম, কেমন? সো এটা হচ্ছে আমার একটা, ধরো একটা পাত্র আছে এখানে, ওকে। সো এটা হচ্ছে আমার কাছে একটা পাত্র আছে এখানে। তো এই পাত্রের মধ্যে আমি সাপোজ একটা তোমার হচ্ছে ভাই একটা তড়িৎ বিশ্লেষ্য রাখলাম। সাপোজ ধরো হচ্ছে আমার লেড আয়োডাইড, এটা হচ্ছে আমার একটা তড়িৎ বিশ্লেষ্য। সো আমার এখানে লেড আয়োডাইড যেটা আছে এটা হচ্ছে আমার কাছে, এটা কী বলতো, একটা তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য মানে কি? তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে যে এর মধ্যে দিয়ে তুমি যদি তড়িৎ প্রবাহিত করো তাহলে সেটা আয়নে বিভক্ত হয়ে যাবে, কেমন? আচ্ছা, মানে এটা দ্রবণে বিয়োজিত হয়ে যায় আর কি। তার মানে এই যে ধরো ধরো আমি এখানে লেড আয়োডাইড নিলাম একটা পাত্রের মধ্যে, যে লেড আয়োডাইডটা হচ্ছে আমার কাছে একটা তড়িৎ বিশ্লেষ্য। তাহলে লেড আয়োডাইডটা কীভাবে তাহলে তোমার দ্রবণে বিভক্ত হবে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব লেড আয়োডাইডটা তোমার লেড 2+, এটা কীভাবে দ্রবণে বিভক্ত হয় দেখো, আয়নে বিভক্ত হয় দেখো, এটা কীভাবে আয়নে বিভক্ত হয় দেখো, লেড 2+ এবং 2I- আকারে আয়নে বিভক্ত হয়ে যায়। তাহলে এখানে এখন দুইটা আয়ন আছে, লেড আয়োডাইডটা ভেঙে দুইটা আয়নে কনভার্ট হয়ে গেছে, একটা হচ্ছে লেড 2+, একটা হচ্ছে যে আয়োডিন মাইনাস, রাইট? এখন বাইরে থেকে ধরো তুমি হাইড্রোজেন আয়োডাইড যুক্ত করছো, বাইরে থেকে ধরো তুমি কি যুক্ত করছো ভাই, হাইড্রোজেন আয়োডাইড যুক্ত করছো। তাহলে এখন বাইরে থেকে যে হাইড্রোজেন আয়োডাইড যুক্ত করছো, এটাতে কি কাহিনী হবে দেখো, হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে কিন্তু আয়োডিন আছে, আর লেড আয়োডাইডের মধ্যে কিন্তু তোমার কিছু আয়োডিন ছিল। তাহলে এই দুইটা আয়ন এখানে সেম হয়ে গেছে না? সেম হয়ে যাওয়ার ফলে যে ঘটনাটা ঘটবে সেটাকেই বেসিক্যালি আমরা কি বলে থাকি, সময়ায়ন প্রভাব বলে থাকি। কি ঘটনা ঘটবে সেটা আমরা এখনো দেখি নাই, আমরা দেখবো এখন। তাহলে আমাদের এখানে আমরা পাত্রে যুক্ত করছি কি, আমরা পাত্রে যুক্ত করছি HI, মানে হাইড্রোজেন আয়োডাইড। আচ্ছা, হাইড্রোজেন আয়োডাইডকে যদি আমরা যুক্ত করি, হাইড্রোজেন আয়োডাইডটা কীভাবে দ্রবণে ভাঙবে আমরা সবাই জানি, হাইড্রোজেন আয়ন এবং আয়োডিন আয়ন, হাইড্রোজেন আয়ন এবং আয়োডিন আয়নে সে কনভার্ট হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো একটা জিনিস, আমরা সবাই জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়া কিন্তু সাম্যাবস্থায় থাকতে চায়। তা আমি ধরে নিচ্ছি যে এই পাত্রের মধ্যে অনেক আগে থেকে লেড আয়োডাইড ছিল এবং লেড আয়োডাইডটা লেড 2+ এবং 2 আয়োডিনে বিভক্ত হয়ে সাম্যাবস্থায় আছে। সাপোজ এটা আর ডাবল চিহ্ন দিয়ে আসলে বোঝা যাচ্ছে যে কিসে আছে বলো তো, এটা সাপোজ ধরো এটা হচ্ছে তোমার সাম্যাবস্থায় আছে। এখন এটা সাম্যাবস্থায় থাকাকালীন তুমি যেটা করছো, এখানে হাইড্রোজেন আয়োডাইড যুক্ত করছো। তো কাহিনী কী হবে, এই দ্রবণের মধ্যে আয়োডিনের পরিমাণ বেড়ে যাবে না, কারণ তুমি এখানে এক্সট্রা করে আয়োডিন যুক্ত করছো। এখানে এক্সট্রা করে হাইড্রোজেন আয়োডাইড যুক্ত করা মানে কি আসলে, বেসিক্যালি তুমি H+ এবং আয়োডিন মাইনাস যুক্ত করছো। এর ফলে কী হয়েছে, এখানে আগে থেকে তো আয়োডিন ছিলই, তুমি নতুন করে আরও এক্সট্রা করে আয়োডিন যুক্ত করছো। এর ফলে যেটা হবে, এখানে যে নেট আয়োডিন আছে, নেট আয়োডিনের পরিমাণটা এখানে বৃদ্ধি পাবে, রাইট? নেট আয়োডিনের পরিমাণটা এখানে কী হবে, বৃদ্ধি পাবে। কেন? কারণ তুমি এখানে আগে থেকে তো আয়োডিন ছিল, তুমি আরও এক্সট্রা করে আয়োডিন যুক্ত করছো, হাইড্রোজেন আয়োডাইড যুক্ত করছো, যার মধ্যে আয়োডিন আয়ন আছে। সো এই কারণে আয়োডিনের পরিমাণটা কী হবে এখানে বলো তো, বৃদ্ধি পাবে। তো আয়োডিনের পরিমাণ যদি কোনো কারণে বৃদ্ধি পেয়ে যায়, তাহলে এই বিক্রিয়াটাকে যদি সাম্যাবস্থা বজায় রাখতে হয়, তাহলে কিন্তু সে লা-শাতেলিয়ারের নীতি অনুসরণ করবে। লা-শাতেলিয়ারের নীতি তোমায় কী বলে, সেটা বলে হচ্ছে এরকম যে কোনো একটা কিছু যদি বেড়ে যায় তাহলে সেটাকে মানে কমানোর চেষ্টা করে আসলে, ওকে, মানে কমানোর চেষ্টা করে, আলটিমেটলি জিনিসটাকে সাম্যাবস্থায় রাখার চেষ্টা করে। আচ্ছা, তোমরা অনেকেই আমার বলছো তোমরা 99 নাকি লা-শাতেলিয়ারের নীতি পড়ো নাই, তো চলো এই জিনিসটা আমি তোমাকে তার একটু করে ব্যাখ্যা করে দিই এখানে, কেমন? যেহেতু বলছো অনেকেই পড়ো নাই, কিন্তু এটা তোমাদের পড়া দরকার ছিল, তারপরে চলো আমি তোমাদেরকে একটু করে ব্যাখ্যা করে দিই যতটুকু দরকার। লা-শাতেলিয়ারের নীতি কিন্তু এগুলো আমাদের সময় 99 ছিল, আমি জানি না তোমাদের সময় ছিল কি না, কিন্তু থাকা তো উচিত। লা-শাতেলিয়ারের নীতি এটা কোনো জটিল কিছু না ভাই, একদম সিম্পল একটা জিনিস, ওকে, একদম সিম্পল একটা জিনিস। আমি তোমাকে চলো দেখাই আসো। লা-শাতেলিয়ারের নীতিটা বেসিক্যালি কি, যে ধরো আমি তোমাকে একটা নর্মাল একটা বিক্রিয়া দিচ্ছি, যে ধরো একটা বিক্রিয়ক আছে, এই বিক্রিয়াটা থেকে সাপোজ ধরো তোমার হচ্ছে ভাই কন্টিনিউয়াস উপায়ে বি তৈরি হচ্ছে, ওকে, আবার বি থেকেও ধরো তোমার তৈরি হচ্ছে আর কি, সাম্যাবস্থায় আছে জিনিসটা, ঠিক আছে? তাহলে থেকে বি এরকম একটা বিক্রিয়া তোমার কাছে দেওয়া আছে এবং বলছে থেকে যদি বিতে যায় তাহলে এই বিক্রিয়াটা ধরো তাপ উৎপাদী বিক্রিয়াকে আমরা কীভাবে দেখাই, এই ডেল্টা এসটা নেগেটিভ হয়। ডেল্টা এস নেগেটিভ হওয়া দ্বারা অ্যাকচুয়ালি আসলে কী বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। সাপোজ ধরো একটা তাপ উৎপাদী বিক্রিয়া আমাকে এখানে বিক্রিয়া এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, অর্থাৎ ধরো থেকে তোমার বি উৎপাদন হচ্ছে,
এবং এ থেকে বি উৎপাদনের সময় ডেল্টা এসটা নেগেটিভ, অর্থাৎ এ থেকে বি উৎপাদনের সময় তোমার কি হয়, তাপ উৎপন্ন হয়। তাই এই বিক্রিয়াটাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি, এবং আমরা সবাই জানি তাপ উৎপাদী বিক্রিয়া ডেল্টা এসটা কী হয় ভাই, নেগেটিভ হয়। ওকে, এখন তোমাকে সাপোজ এখানে বলা হইলো, এখন তুমি যদি এখন ধরো বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, এখন তোমাকে বলা হইলো সাপোজ তুমি টেম্পারেচারকে বাড়াই দিছো। সাপোজ তুমি এইটা একটা পুরোটা একটা সিস্টেম, এটা ধরো পুরোটা মিলে একটা সিস্টেম, এই সিস্টেমে টেম্পারেচারকে তুমি এখন বাড়াই দিছো। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি, যখন বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় তখন কিন্তু তাপ উৎপন্ন হয়। এখন তুমি টেম্পারেচারকে বাড়াই দিছো ধরো কোনো কারণে, তাহলে টেম্পারেচারকে যদি সিস্টেমের টেম্পারেচারকে যদি বাড়াই দাও, সিস্টেম যদি সাম্যাবস্থায় থাকতে চায় তাহলে কী করতে হবে, তাকে ওই টেম্পারেচারটাকে কমাই ফেলতে হবে না? ওই কীভাবে কমাবে, সে যদি বাম এই যে এ থেকে যদি বি এর দিকে যায়, মানে বিক্রিয়ক থেকে যদি উৎপাদের দিকে যায়, সেক্ষেত্রে তো তাপ উৎপন্ন হবে। তাহলে তাকে যাইতে হবে কোন থেকে, এই বি থেকে এ এর দিকে যাইতে হবে, অর্থাৎ তাকে সাম্যাবস্থাটাকে বাম দিকে অগ্রসর করতে হবে বা গতিশীল করতে হবে। কেন? কারণ যদি সে বাম দিকে গতিশীল করে, দেখো এ থেকে বিতে গেলে কিন্তু তাপ উৎপন্ন হয়, তুমি কিন্তু এ থেকে বিতে যেতে পারবে না, বি থেকে এতে গেলে তাপ হারাচ্ছে, কারণ এটা একদিকে যদি তাপ উৎপন্ন হয় আরেক পথে আসলে কিন্তু তাপ হারাবে। অর্থাৎ দেখো, ধরো তুমি কোনো কারণে যদি সিস্টেমের টেম্পারেচারকে বাড়াই দাও, তাহলে লাসাতেলের নীতি তোমাকে বলে যে ও এমন একটা কাজ করতে হবে যার কারণে তোমার যেন সিস্টেমটা অপরিবর্তিত থাকে বা সাম্যাবস্থায় থাকে। এখন টেম্পারেচারকে তুমি বাড়াই দিছো, তো তাপমাত্রাকে কমানোর চেষ্টা করবে। তাপমাত্রাকে কীভাবে কমাইতে পারবে, যদি এখান থেকে যদি এখানে যায় তাহলে তাপমাত্রা তো বেড়ে যাবে, কারণ সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাকে যেটা করতে হবে, এইখান থেকে এদিকে যাইতে হবে, অর্থাৎ এই সাম্যাবস্থাটাকে বাম দিকে অগ্রসর করতে হবে। ওকে, অর্থাৎ উৎপাদক থেকে বিক্রিয়ক তৈরি করতে হবে। তো চলো এই জিনিসটা আমি তোমাকে এখানে লিখে দিই, যা এখানে আমি তোমাকে বললাম সেটাকে চলো আমি তোমাকে এখানে লিখে দিই। আমি লিখবো এখানে এরকম যে, যদি এক সেকেন্ড, চলো আমি তোমাকে কয়েকটা কেস আকারে লিখে দিই। যদি কোনো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়, তবে লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী সাম্যাবস্থা বজায় রাখার জন্য তাপমাত্রা কমিয়ে ফেলতে হবে। অর্থাৎ লাসাতেলের নীতিটা মানে কি আমি তোমাকে বুঝাই বলি ভাই। ধরো তোমার কাছে এখানে একটা বক্স আছে, অথবা ধরো আমি তোমাকে এমনি দেখাই, নর্মাল ধরো এখানে এরকম একটা জিনিস আছে, ধরো এটা তোমার সিস্টেম। এখন তুমি যেটা করলা, তুমি ধরো তোমার হাত এটা, ওকে, এটা তোমার আঙ্গুল, তুমি যেটা করলে এটাকে ধরো সিস্টেমটাকে ঘুষি মারলা, এটা ধরো তোমার সিস্টেম। এখন এই সিস্টেমটাকে তুমি ঘুষি মারার পরে ধরো তুমি এখানে খানিকটা চ্যাপ্টা করে দিছো, সাপোজ ধরো এখানে খানিকটা চ্যাপ্টা করে দিছো, তো লাস্টের নীতি বলতেছে তাহলে আয়তন কমে গেছে না, তখন আয়তনটাকে বাড়াইতে হবে। তো লাস্টের নীতি তখন তোমাকে বলতেছে তখন এটাকে এভাবে একটু করে বড় হইতে হবে, মানে সিস্টেমটাকে এই যতটুকু তুমি সংকুচিত করবা, পুরো সিস্টেমটাকে যদি আগের মতো রাখতে চাও তাহলে আর যতটুকু সংকুচিত হবে ঠিক ততটুকুই তোমার কিন্তু বেড়ে যেতে হবে। অর্থাৎ লাসাতেলের নীতির মূল বক্তব্য হচ্ছে যে সাম্যাবস্থাকে চেঞ্জ হতে দেওয়া যাবে না, তুমি যা চেঞ্জ করবা তার বিপরীত চেঞ্জটা তোমাকে এখানে ঘটাইতে হবে। এখন তুমি দেখো, তুমি এখানে তাপমাত্রাকে বাড়াই দিচ্ছ, তাহলে সিস্টেমটাকে যদি সাম্যাবস্থা রাখতে চাও তাহলে তাপমাত্রাকে কমাই ফেলতে হবে। এখন কীভাবে কমাবে, আমরা তো জানি তাপ উৎপাদী বিক্রিয়ক থেকে উৎপাদে গেলে তাপমাত্রা বেড়ে যায়, তো সেই কারণে যেটা করে তখন সিস্টেম মানে সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হবে। তাহলে আমরা এখানে বলতে পারি এক্ষেত্রে সাম্যাবস্থা বাম দিকে অগ্রসরের মাধ্যমে
ইহা অর্জিত হতে পারে। ওকে, আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারতেছো। মানে সিম্পল বিষয়, আমি তোমাকে এখানে মানে জটিল করতেছি না। এখানে ধরো তুমি আরেকটা আমি তোমাকে বিক্রিয়া দেখাই। ধরো সি আছে একটা, সি থেকে ধরো তোমার হচ্ছে ভাই ডি তৈরি হচ্ছে, সি থেকে তোমার এখানে ধরো তোমার হচ্ছে ভাই ডি তৈরি হচ্ছে। কেমন? এখন তোমাকে বলে দিচ্ছে ধরো এটা তোমার হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া, মানে ডেল্টা এসটা পজিটিভ দেওয়া। তাপহারী বিক্রিয়া মানে কি, তুমি যদি বিক্রিয়ক থেকে উৎপাদক দিকে যাও তাহলে তোমার এটা তাপটা হারায় ফেলবে, অর্থাৎ তোমার এখানে তাপমাত্রা কমে যাবে। এখন তুমি যদি টেম্পারেচারকে এই ক্ষেত্রে বাড়াই দাও তাহলে এই ক্ষেত্রে কী হবে? টেম্পারেচারকে যদি বাড়াই দাও তাহলে কী হবে? এখন টেম্পারেচারকে যদি বাড়াই দাও তাহলে টেম্পারেচারটাকে কমানোর চেষ্টা করবে। বেসিক্যালি যেটা করবে, তাহলে টেম্পারেচারকে বাড়াই দিলে টেম্পারেচারটাকে কমানোর চেষ্টা করবে। কীভাবে কমাইতে পারবে? সেটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বাম থেকে ডানে গেলে কিন্তু টেম্পারেচারটা কমে। তখন যেটা হবে, এই সাম্য অবস্থাটা তোমার এখানে ডানে অগ্রসর হবে। ডানে অগ্রসর হওয়াতে উৎপাদকের পরিমাণ বৃদ্ধি পাবে। অনেক সময় এরকমও কোয়েশ্চন থাকতে পারে, তোমাকে বলতে পারে এরকম যে একটা ধরো তাপহারী বিক্রিয়া আছে, তুমি কিভাবে উৎপাদের পরিমাণ বাড়াবা। তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রাকে যদি বাড়াই দাও তাহলে পুরো সিস্টেমে তাপমাত্রাকে বাড়াই দিলে তাপমাত্রাকে কমানোর চেষ্টা করে। কিভাবে কমতে পারে? যদি বাম থেকে এই বিক্রিয়ক থেকে যদি উৎপাদ উৎপন্ন হয়, আলটিমেট উৎপাদও বেড়ে যাচ্ছে। তো তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ানোর মাধ্যমে উৎপাদকে কী করা যায় বলো তো? বৃদ্ধি করা যায়। সেম ঘটনা তুমি অন্যভাবেও দেখতে পারো, তাপ উৎপাদের জন্য দেখতে পারো। ধরো এখানে সি, ধরো আমি সি দিতে বুঝাইছি, ই ধরো দিছি এখানে, আমি এখানে ধরো এফ দিছি, ঠিক আছে? এখন দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, ধরো এটা ই এফ, তো এখানে ধরো আমি তোমার বললাম এটা ডেল্টা এসটা ধরা যাক হচ্ছে আমার এখানে নেগেটিভ দেওয়া আছে, অর্থাৎ এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে বাম থেকে ডানে গেলে কিন্তু তাপ উৎপন্ন হয়। এখন তুমি যেটা করছো এখানে, ধরো টেম্পারেচারকে বাড়াই দিছো, তাহলে কী হবে দেখো, টেম্পারেচারকে বাড়াই দিলে টেম্পারেচারকে কমানোর চেষ্টা করবে। ধরো কমবে কোন দিকে গেলে? কমবে কিন্তু তোমার হচ্ছে যে ভাই এদিক থেকে এদিকে গেলে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সাম্যাবস্থা বামে অগ্রসর হচ্ছে, ফলে উৎপাদও কিন্তু হ্রাস পাচ্ছে। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া যেটা আছে, তাপ উৎপাদী বিক্রিয়া যদি উৎপাদও বাড়াতে চাও টেম্পারেচার কিন্তু কমাইতে হয়। কেমন? আর তাপহারীর ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার বাড়াইতে হয়। এই জিনিসটা একটু আমরা মাথায় রাখতে পারি। মাঝে মাঝে এমসিকিউতে আমাকে জিজ্ঞেস করে, তো আমি তোমাকে বলে দিলাম, আমাদের তো এখানে মুখ্য বিষয় লাস্ট হাতের নীতি পড়ানো ছিল না। আমরা জাস্ট যেহেতু সময়ায়ন প্রভাবে যতটুকু আমাদের লাগবে ততটুকু আমরা দেখালাম। এখন আমরা চলো সময়ায়ন প্রভাবে ফেরত আসি। তো বেসিক্যালি লাস্ট হাতের নীতির মূল বক্তব্যটা কি, যেটাকে তুমি চেঞ্জ করবা, মানে লাস্ট সাম্য অবস্থাটা এমনভাবে চেঞ্জ হবে যেন ওই চেঞ্জটা মানে মিনিমাইজ হয়ে যায় আর কি, মানে আলটিমেটলি যে সাম্য অবস্থা যেন বজায় থাকে। এখন এখানে কাহিনী কী করছো, তোমার এখানে তো লেড আয়োডাইড ছিল, তোমার এখানে ফার্স্টে আগে লেড আয়োডাইড ছিল, এটা লেড আয়ন এবং আয়োডিন আয়নে কনভার্ট হয়ে সাম্য অবস্থা বজায় ছিল। তুমি এখানে এইচআই যুক্ত করছো, তো এইচআই যুক্ত করলে কী হবে? এখানে হাইড্রোজেন আয়ন আছে, আয়োডিন আয়ন আছে। এখন প্রবলেমটা হচ্ছে যে আয়োডিন আয়ন তো আগেও ছিল, আরও নতুন করে এক্সট্রা আয়োডিন আয়ন যুক্ত করছো, তাহলে এই সাম্য অবস্থার এই সিস্টেমটার মধ্যে আয়োডিন বেড়ে গেছে না? কেন? কারণ তুমি নতুন করে আয়োডিন এখানে যুক্ত করছো। তো এইখানে পুরো সিস্টেমটার মধ্যে কিন্তু আয়োডিনের পরিমাণ বেড়ে গেছে। তাই এখন লাস্টের নীতি অনুযায়ী এই আয়োডিনটাকে কমাইতে হবে না? এখন তুমি দেখো, যদি তুমি বাম থেকে যদি ডানে যাও তাহলে কিন্তু আয়োডিন কিন্তু বেড়ে যায়। তাহলে এই আয়োডিনটাকে একমাত্র কমাইতে পারো তুমি যদি এদিক থেকে যদি এদিকে যাও, অর্থাৎ তোমাকে কিন্তু সাম্য অবস্থাকে কোন দিকে অগ্রসর হতে হবে? ডান থেকে বাম দিকে সাম্য অবস্থাকে অগ্রসর করাইতে হবে। তাহলে যদি কোনো কারণে তোমার ডান থেকে বাম দিকে সাম্য অবস্থা অগ্রসর হয়, সেই ক্ষেত্রে আস্তে আস্তে এটা কিন্তু কমে যাবে, এগুলোর পরিমাণ কমে যাবে, এটার পরিমাণ বাড়তে থাকবে। ওকে, এটার পরিমাণ তোমার এখানে বাড়তে থাকবে। তখন দেখো এই জিনিসটা এখানে আমরা বুঝতেছি কিনা। সিম্পল হিসাব আমি তোমাকে বুঝাই বলি। এখানে মেইন কাহিনী কী হয়েছে? মেইন কাহিনী যেটা হয়েছে, এখানে এরা সাম্য অবস্থায় ছিল ফার্স্টে, তুমি এখানে এক্সট্রা করে আয়োডিন যুক্ত করছো, এর ফলে এই আয়োডিনের পরিমাণটা বেড়ে গেছে। তাহলে সাম্য অবস্থা যদি বজায় রাখতে চায় তাহলে এই বেড়ে যাওয়া আয়োডিনের পরিমাণটাকে কমাইতে হবে না? কমানোর জন্য যেটা করা লাগবে, আমাদের তখন এটাকে এদিক দিয়ে পিছন দিকে ব্যাক করানো লাগবে। কেন? কারণ এটা যখন বেড়ে গেছে, তাহলে যতটুকু বেড়ে গেছে ততটুকু আমাকে বিক্রিয়া করে ফেলতে হবে। এই জন্য সাম্য অবস্থাকে আবার পিছন দিকে অগ্রসর করাইতে হবে। তো পিছন দিকে অগ্রসর করানো মানে কি? লেড আয়োডাইড বেড়ে যাওয়া। আচ্ছা, এখন একটা জিনিস তুমি দেখো এখানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তোমার কাছে এখানে লেড আয়োডাইড আছে, ধরো একটা এ বিক্রিয়ক আছে, ধরো আবার এখানে ধরো আরেকটা বি বিক্রিয়ক আছে। ওকে, ধরো আমি দুটোটাকে এ দিয়ে চিন্তা করে আসো, ধরো এটা এ, এটাও তোমার এ। ধরো এখানে এটার 50 গ্রাম আছে, এই যে ধরো এটা বিয়োজিত হয়েছে সামথিংয়ে, বিয়োজনের পর এই ক্ষেত্রে ধরো
এই ক্ষেত্রে এর 50 গ্রাম অবশিষ্ট আছে বিয়োজন হওয়ার পরে, আর এখানেও ধরো এটা বিয়োজিত হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে ধরো এর আর অনলি 5 গ্রাম বাকি আছে। তাহলে তুমি এখান থেকে কি বুঝবা? ধরো এখানে তোমার দোনোটাতে এ আছে, একটা জায়গায় 50 মানে এটা বিয়োজিত হয়ে গেছে, বিয়োজিত হওয়ার পরে 50 গ্রাম বাকি আছে, মানে 50 গ্রাম রয়ে গেছে অবশিষ্ট, এটা বিয়োজিত হচ্ছে না। আবার ধরো এর ক্ষেত্রে মানে বিয়োজিত হওয়ার পরে 5 গ্রাম শুধুমাত্র বাকি আছে। তাহলে তুমি এখানে এই দুইটা এর মধ্যে কোনটাতে বেশি তোমার হচ্ছে ভাই বিয়োজন মানে বিয়োজিত হয়েছে বলবা? এই 5 গ্রামের এখানে। কেন? কারণ এখানে বিয়োজিত হয়ে গেছে বলে এখানে কম পরিমাণ আছে অবশিষ্ট, কিন্তু এখানে কিন্তু বেশি পরিমাণ বিয়োজিত হতে পারে নাই। তার মানে এর কিন্তু তোমার তখন কী হয়েছে ভাই বলো তো? বিয়োজন ক্ষমতা কমে গেছে। এর কিন্তু বিয়োজন ক্ষমতা কম। এর বিয়োজন ক্ষমতা কম বলেই তো এখানে অবশিষ্ট বেশি রয়ে গেছে, আর এর কিন্তু বিয়োজন ক্ষমতা বেশি। বিয়োজন ক্ষমতা বেশি কেন? এর বিয়োজন ক্ষমতা বেশি বলেই তো বেশি পরিমাণে বিয়োজিত হয়ে গেছে, তাই এখানে এর কাছে কম পরিমাণ অবশিষ্ট আছে। তো এখানে একটা জিনিস তুমি ভালো করে বুঝো, তুমি ফার্স্টে এখানে লেড আয়োডাইড ছিল, তার মানে লেড আয়ন এবং আয়োডিন আয়ন ছিল, সো এরা কিন্তু সাম্য অবস্থায় ছিল। তুমি এখানে এক্সট্রা করে এইচআই যুক্ত করছো, তার মানে হাইড্রোজেন আয়ন এবং আয়োডিন আয়ন যুক্ত করছো। আলটিমেটলি কিন্তু সাম্য অবস্থার মধ্যে আয়োডিন আয়নের পরিমাণ বেড়ে গেছে, এর ফলে এটাকে কমানো দরকার লাশাটেলের নীতি অনুসারে। সো যেটা কমানোর জন্য যেটা করবে, সাম্য অবস্থাকে বাম দিকে অগ্রসর করবে, আর বাম দিকে অগ্রসর হলে কী হবে? লেড আয়োডাইডের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ আলটিমেটলি এই যে তড়িৎ বিশ্লেষ্য ছিল সেটার কিন্তু বিয়োজন ক্ষমতা কমে যাচ্ছে। কেন বিয়োজন ক্ষমতা কমে যাচ্ছে? এটা যদি বেড়ে যায়, এটা বেড়ে যাওয়া মানে কি? এটা কম বিয়োজিত হচ্ছে, রাইট? এর বিয়োজন ক্ষমতা কিন্তু তোমার হচ্ছে ভাই কমে যাচ্ছে, আর এই জিনিসটাকে বলা হয় তোমার সময়ায়ন প্রভাব। তাহলে চলো বেসিক্যালি সময়ায়ন প্রভাবটাকে নিয়ে আমি আরেকবার আলোচনা করি। মানে মেইনলি যেটা হচ্ছে তোমার এখানে ধরো প্রথমে পাত্রে আমাদের লেড আয়োডাইড ছিল, তো লেড আয়োডাইডটা বিয়োজিত হয়ে মানে লেড 2+ এবং আয়োডিন মাইনাসে পরিণত হয়েছে, এবং সেটা সাম্য অবস্থা অর্জিত হয়েছে এর মধ্যে। পরবর্তীতে আমি যখন পাত্রে যখন এইচআই যুক্ত করছি, তখন সেখানে H+ এবং I- তৈরি হয়েছে, ফলে নেট যে I- পরিমাণ সেটা কিন্তু বেড়ে গেছে। এর ফলে রাসায়নিক সাম্যাবস্থা সাময়িকের জন্য কিছু তোমার এখানে ভঙ্গ হয়েছে। কেন? কারণ আয়োডিনের পরিমাণ এখানে বেড়ে গেছে। এখন আয়োডিনের পরিমাণ যে বেড়ে গেছে, লাশাতেলের নীতি অনুসারে এই বেড়ে যাওয়া আয়োডিনকে কিন্তু কমাইতে হবে। কিভাবে কমাবে? সাম্যাবস্থাকে তোমার বাম দিকে অগ্রসর করাইতে হবে। কেন? কারণ ডানে গেলে তো আয়োডিন আরও বেড়ে যাবে। কারণ ডানে যাওয়া মানে কি? এই যে সাম্যাবস্থাকে তুমি যদি ডানে নাও, তার মানে আয়োডিন তো আরও বেশি উৎপন্ন হবে না, এটা করা যাবে না, কারণ আয়োডিন তো অলরেডি বেশি আসেই, আয়োডিনটাকে কমাইতে হবে। এই কারণে সাম্যাবস্থাকে বাম দিকে অগ্রসর করাইতে হবে। আর সাম্যাবস্থাকে বাম দিকে অগ্রসর করানো মানে কি? এই যে লেড আয়োডাইড মানে তড়িৎ বিশ্লেষ্য, সেটার পরিমাণ কিন্তু বেড়ে যাওয়া। আর এটার পরিমাণ বেড়ে যাওয়া মানে কি? এটার বিয়োজন ক্ষমতা কমে যাওয়া। এই যে তুমি সেম কমন আয়ন যোগ করার কারণে, মানে ধর এখানে যে আয়ন ছিল, এদের যে কোনো একটার কমন আয়ন যোগ করার কারণে এই যে প্রথম যে তড়িৎ বিশ্লেষ্য ছিল সেটার যে তোমার বিয়োজন ক্ষমতা যে কমে যাইতেছে, বেসিক্যালি এই ঘটনাটাকে বলা হয় সময়ায়ন প্রভাব। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি সময়ায়ন প্রভাব জিনিসটা কি। তাহলে চলো আমি তোমাকে লিখে দিয়ে আসো, তাহলে তোমার কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে চলো আমি যা যা তোমাকে এখন বললাম সব আমি স্টেপ বাই স্টেপ লিখে দিই। আমরা এখানে তাহলে বলবো যে প্রথমে পাত্রে লেড আয়োডাইড ছিল, ইহা তোমার হচ্ছে ভাই বিয়োজিত হয়ে তোমার হচ্ছে ভাই লেড 2+ ও I- তোমার হচ্ছে ভাই পরিণত হয়, I- পরিণত হয়। পরবর্তীতে HI পাত্রে যোগ করা হলে, HI এই যে দেখো HI আমরা পাত্রে যোগ করছি, HI পাত্রে যোগ করা হলে সেখানে H+ ও I- তৈরি হয়। H+ এবং কি তৈরি হয়েছে? তোমার এখানে I- তৈরি হয়েছে, ফলে নেট I- পরিমাণ, মানে নেট I- পরিমাণ বেড়ে যায়। ফলে
রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা সাময়িকের জন্য ক্ষুণ্ণ হয়, সাময়িকের জন্য ক্ষুণ্ণ হয়। কেমন? আচ্ছা, এরপর আমরা লিখবো এখানে অতঃপর লাসাতের নীতি অনুসারে, অতঃপর লা শাতেলিয়ারের নীতি অনুসারে, নীতি অনুসারে তোমার হচ্ছে ভাই এই বেড়ে যাওয়া আয়োডিনের পরিমাণকে কমাতে, এই বেড়ে যাওয়া আয়োডিনের পরিমাণকে কমাতে তোমার হচ্ছে ভাই প্রথমে এর বিক্রিয়া, প্রথমের বিক্রিয়াটি, এই যে একদম প্রথমে যে বিক্রিয়াটা আছে এটাকে কমাইতে প্রথমের বিক্রিয়াটির, প্রথমের বিক্রিয়াটির সাম্যাবস্থাকে বাম দিকে অগ্রসর করাতে হবে, সাম্যাবস্থাকে বাম দিকে অগ্রসর করাতে হবে। এর ফলে প্রথম তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন ক্ষমতা কমে যায়, বিয়োজন ক্ষমতা কমে যায়। একে সম আয়ন প্রভাব বলে, সম আয়ন প্রভাব বলে। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালও দেখবো, যেখানে এস যেটা আছে এস এর পরিমাণও দেখবো তোমার এখানে কমে গেছে। ওকে, তারপর আমরা মানে এখানে আমরা জিনিসটা বুঝলাম যে আসলে মেনলি সেম আয়ন যোগ করার কারণে আমার তাহলে প্রথম যে তড়িৎ বিশ্লেষ্য ছিল ওই প্রথম তড়িৎ বিশ্লেষ্যের তোমার হচ্ছে ভাই বিয়োজন ক্ষমতাটা কমে যাচ্ছে। মেনলি এই ইফেক্টটাকে আমরা কি বলতেছি ভাই, এই ইফেক্টটাকে আমরা বলতেছি তোমার এখানে ভাই সম আয়ন প্রভাব, বা যেটাকে আমরা ইংলিশে বলি কমন আয়ন ইফেক্ট। ওকে, তাহলে চলো আমরা একটা ম্যাথমেটিক্স করি, তাহলে এটার মাধ্যমে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। তাহলে আমরা কয়টা করলাম এখানে, দুটো জিনিস আমরা দেখলাম। তাহলে চলো আমরা এরপরে যাই, আমরা চলো একটা ম্যাথ দেখে আসো। তো এই ম্যাথ আমাকে এখানে বলতেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে আমার কাছে এত। তার মানে আমাকে কোয়েশ্চন এখানে কী দেওয়া আছে, বেরিয়াম সালফেটের কেএসপি, তাহলে কেএসপি অফ বেরিয়াম সালফেট, তাহলে এটা দেওয়া আছে আমার কাছে 1.1 × 10⁻10। আমাকে ফার্স্টে বলতেছে বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা কত। তার মানে ধরো তুমি এখানে বিশুদ্ধ পানির মধ্যে এটাকে এই দ্রবীভূত করছো, তাহলে এটা দ্রাব্যতা কত হবে। অর্থাৎ ধরো 1 নম্বর কোয়েশ্চনে বলছে কি, আমি তোমাকে দেখাই। ধরো 1 নম্বর কোয়েশ্চন, এটা এখানে বলা হয়েছে ধরো এটা তোমার একটা পাত্র আছে ভাই, এই পাত্রের মধ্যে ধরো তোমার কাছে বিশুদ্ধ পানি আছে। তো ধরো তুমি বিশুদ্ধ পানির এখানে এই যে বেরিয়াম সালফেটটাকে যুক্ত করছো, অর্থাৎ বেরিয়াম 2+ এবং সালফেট 2- যুক্ত করছো। কেমন? কারণ বেরিয়াম সালফেট যেটা আছে এটাকে যখন তুমি যুক্ত করবা এটা কিন্তু আয়নে বিভক্ত হয়ে যাবে। তো এটা কীভাবে আয়নে বিভক্ত হবে, এখানে আয়নে বিভক্ত হবে বেরিয়াম 2+ এবং সালফেট 2- আকারে। তাহলে এখানে একটা জিনিস দেখো তো, এই যে H2O আর বেরিয়াম সালফেট এদের মধ্যে কিন্তু কোনো কমন আয়ন নাই, তাহলে এখানে কিন্তু কোনো কমন আয়ন ইফেক্ট হবে না। ওকে, জাস্ট সিম্পল আমাকে বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা জিজ্ঞেস করছে বেরিয়াম সালফেট। অর্থাৎ ধরো এটা যদি অ্যাস হয়, এটা যদি অ্যাস হয়, এটাও অ্যাস হবে। তাহলে এখান থেকে আমরা ইজিলি চাইলে কেএসপি সূত্র আমরা লিখতে পারি। কেএসপি মানে কত, বেরিয়াম 2+ ঘনমাত্রা, আর এটা হচ্ছে তোমার এখানে সালফেট 2- ঘনমাত্রা। তাহলে এটা কত আসবে আমাদের এখানে
এস আর এটা আসবে এস, তাহলে এটা হয়ে যাবে এস স্কোয়ার। তাহলে আমরা কিন্তু অলরেডি কেএসপি জানি, তাহলে এস ইকুয়াল টু কত আসবে, রুট ওভার কেএসপি হবে। এস মানে আমার এখানে আসবে রুট ওভার কেএসপি। কেএসপি কিন্তু আমরা জানি কেএসপি কত, এখানে 1.1 ইন্টু 10 ইনভার্স 10 দেওয়া। ওকে, এটাকে রুট ওভার করে দাও, তাহলে এখান থেকে হচ্ছে আমার এসটা চলে আসবে। তাহলে এস ইকুয়াল দেখো কত আসবে আমার কাছে, এখানে রুট ওভার 1.1 ইন্টু 10 ইনভার্স 10। সেটা আসছে আমার কাছে 1.0488 1.0488 ইন্টু 10 ইনভার্স 5 মোলার। ওকে, এসটা আমার কাছে চলে আসছে, দ্রাব্যতা আমার কাছে এখানে চলে আসছে। ওকে, তাহলে এটা আমার 1 নম্বর কোয়েশ্চন এখানে শেষ। এরপরে চলো আমরা 2 নম্বর কোয়েশ্চনটা দেখি। আসো, 2 নম্বর কোয়েশ্চন আমাকে কী দিয়েছে এখানে। 2 নম্বর বলতেছে 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইডের দ্রবণের দ্রাব্যতা কত। এখানে কিন্তু তোমার সময়টা লাগবে কাজে, কমন আয়ন ইফেক্টটা ব্যাপার আছে, আমি তোমাকে বুঝাই বলি। এখানে কি বলছে, 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণ, অর্থাৎ ধরো এখানে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ আছে, এই বেরিয়াম ক্লোরাইড দ্রবণটার কিন্তু ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার। এই 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণে তুমি হচ্ছে যে বেরিয়াম সালফেটটাকে যুক্ত করছো, অর্থাৎ বেরিয়াম 2+ এবং সালফেট 2- যুক্ত করছো। এই দ্রবণটার মধ্যে তোমার হচ্ছে যে ভাই এই বেরিয়াম সালফেটের দ্রাব্যতা জিজ্ঞেস করা হয়েছে। ওকে, মানে এসটা বের করতে বলছে এখানে। কিন্তু কাহিনী যেটা আছে দেখো, এখানে বেরিয়াম আয়ন আছে, আবার এখানে কিন্তু বেরিয়াম আয়ন আছে, অর্থাৎ এখানে কিন্তু কমন আয়ন আছে, সেটাকে তোমার কনসিডার করতে হবে। তাহলে চলো আমরা দেখি আসো এখানে। তো এখানে যেটা হবে, আমাদের এখানে তো বেরিয়াম সালফেট ছিল, বেরিয়াম সালফেটটা তোমার এখানে ফার্স্ট আগে ভেঙে বেরিয়াম 2+ এবং সালফেট 2- কনভার্ট হয়েছে। আর এখানে বেরিয়াম ক্লোরাইড ছিল, সো বেরিয়াম ক্লোরাইডটাও ভেঙে তোমার এখানে কিসে কনভার্ট হবে, এটা বেরিয়াম ক্লোরাইডটা ভেঙে বেরিয়াম 2+ আর 2Cl-। তারপর দেখো, তারপরে এখানে যদি খেয়াল করে দেখো, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, এটা যদি এস হয় তাহলে এটাও এস, এটাও এস। এখানে কিন্তু দেওয়া আছে বেরিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কতটুকু, 0.1, তাহলে 0.1 মোলার, এটাও 0.1 মোলার, এটাও 0.2 মোলার। কেন, কারণ এখানে 2Cl আছে এখানে, রাইট। তাহলে এবার এখানে হবে যেটা হবে সেটা দেখো, সেটা কি, আমাকে তো বেরিয়াম সালফেটের এস বের করতে বসে, রাইট। কিন্তু কাহিনী হচ্ছে এখানে কিন্তু কমন আয়ন আছে, খেয়াল করে দেখো কমন আয়ন, এইটা এই দুটো কিন্তু কমন। সো এখানে তোমার নেট তাহলে বেরিয়াম আয়নের ঘনমাত্রা কত হবে, নেট আমি যদি বেরিয়াম আয়নের ঘনমাত্রা জিজ্ঞেস করি, এটা কিন্তু হবে, এটাতে এস আছে, ওইখানে 0.1 আছে, তাহলে বেরিয়াম আয়নের ঘনমাত্রা কিন্তু হবে এস প্লাস 0.1। আর সালফেট আয়নের ঘনমাত্রা তোমার এখানে এসই আছে, রাইট, এসই আছে। এখন দেখো বেরিয়াম সালফেটের কেএসপি, একটা যৌগের জন্য কেএসপি কিন্তু অলওয়েজ ফিক্সড করা, মানে এটা চেঞ্জ হবে না। একটা যৌগের কেএসপি অলওয়েজ কী করা থাকে বলো তো, ফিক্সড করা থাকে, এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, এদের ঘনমাত্রা চেঞ্জ দিতে পারে, কিন্তু ঘনমাত্রাগুলো এমনভাবে চেঞ্জ হবে যেন গুণফলটা মিলে কেএসপিটা যেন চেঞ্জ না হয়। এই জন্য তো এটাকে দ্রাব্যতা গুণফল, এটা কিন্তু ধ্রুবক একটা, রাইট। অর্থাৎ মানে তোমার একটা নির্দিষ্ট সম্পৃক্ত দ্রবণের জন্য, মানে তুমি যদি টেম্পারেচার কিছু চেঞ্জ না করো, তাহলে কিন্তু কেএসপি চেঞ্জ হবে না কখনো, কেমন। কিন্তু এদের ঘনমাত্রা চেঞ্জ হতে পারে, যেমন ঘনমাত্রা এখানে চেঞ্জ হচ্ছে দেখো, সালফেটেরটা অ্যাসিড হয়ে গেছে, কিন্তু বেরিয়াম 2+টা এস প্লাস 0.1 হয়েছে। কেন, কারণ বেরিয়াম এখানে দুইটা আছে, মানে দুই জায়গাতে আছে। তাহলে এইখানে যদি আমি এখন কেএসপি লিখি, কেএসপি মানে কি, এই যে বেরিয়াম 2+এর ঘনমাত্রা আর সালফেট 2- ঘনমাত্রা, তাহলে এখানে দেখো কেএসপির ভ্যালুটা তোমার এখানে বসাই দাও। কেএসপি কত এখানে 1.1 ইন্টু 10 ইনভার্স 10, আর বেরিয়ামের ঘনমাত্রা এস প্লাস 0.1, আর এটা হচ্ছে তোমার এস, গুণফল করো এস স্কোয়ার প্লাস 0.1 এস। তাহলে এখান থেকে দেখো কত আসবে, এস স্কোয়ার প্লাস 0.1 এস মাইনাস 1.1 ইন্টু 10 ইনভার্স 10 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা এখানে কী বের করে ফেলতে পারবো, তোমার অলরেডি এখানে আনসারটা বের করে ফেলতে পারবো। তাহলে এটাকে আমি ডিলিট করে দিই, লাগতেছে না। তাহলে চলো আমরা এটাকে এই পাশে নিয়ে আসি একটু করে, এবং ক্যালকুলেশন করে চলো তোমাকে দেখাই যে এখানে আসলে সময়ের প্রভাবটা খাটছে কিনা, কেমন। চলো আমরা ক্যালকুলেটর দিয়ে অ্যাসটা বের করে ফেলে আসো। আমরা ক্যালকুলেটর দিয়ে অ্যাসটা বের করতেই পারি। মোডে যাবো, ইকুয়েশন মোডে যাবো, 3 দিব আমরা, 0.1 মাইনাস 1.1 ইন্টু মাইনাস 1.1 ইন্টু 10 ইনভার্স তোমার এখানে কত 10। ওকে,
সো এসটা আমার এখানে আসছে তোমার 1.09 ইন্টু 10⁻9, আর একটা মাইনাসটা তো গ্রহণযোগ্য হবে না, তাহলে এখানে আসছে আমার কাছে ভাই তোমার 1.099 ইন্টু 10⁻9 মোলার আসছে। ওকে, তাহলে এখন আমার দ্রাব্যতা কিন্তু এত হয়ে গেছে। দেখো এখন এখানে তুমি বলতে পারো ভাই এখানে সময়ন প্রভাবটা কেমনে ঘটছে, আপনি কীভাবে বলতেছেন এখানে সময়ন প্রভাবটা ঘটছে, মানে কমন আয়ন ইফেক্ট। একটা জিনিস দেখো, আগে তোমার এখানে দ্রাব্যতা কত ছিল, আগে যদি খেয়াল করে দেখো 10⁻5 রেঞ্জে ছিল, এখন কিন্তু দ্রাব্যতা কিন্তু কমে গেছে। ওকে, যে দ্রাব্যতা কমে যাওয়া মানে কি আসলে বলো তো, আমরা কিন্তু পড়ছিলাম দ্রাব্যতা কমে যাওয়া মানে কিন্তু দ্রবীভূত কম হচ্ছে, মানে বিয়োজন হার কিন্তু কমে যাচ্ছে, বিয়োজিত কিন্তু কম হচ্ছে। তো এটাই তো এখানে সময়ন প্রভাব, রাইট। এই কেন ঘটছে এই জিনিসটা, কারণ এখানে দুইটা সেম আয়ন আছে বলে। ওকে, তো যদি তোমাকে বলে যে এখানে সময়ন প্রভাব ঘটছে কিনা, তখন তুমি কিভাবে দেখাবা, যে এই যে দেখেন যেহেতু এটার পরিমাণ এটা থেকে ছোট, অর্থাৎ এখানে দ্রাব্যতা কমে গেছে, অর্থাৎ বিয়োজন ক্ষমতা কমে গেছে, অর্থাৎ এখানে অবশ্যই সময়ন প্রভাব হয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো এখানে আমরা কীভাবে সময়ন প্রভাব হয়েছে সেটা আমরা প্রমাণ করলাম। তাইলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আসো, নেক্সট অঙ্কটা দেখো একদম ইজি। আমাকে বলতেছে এখানে Ag2CO3 এবং কপার CO3 এটার দ্রাব্যতা নির্ণয় করো এবং কোন কার্বনেটটির দ্রাব্যতা কম সেটা উল্লেখ করো। তাহলে দেখো যে সলিউশন আমরা করতে চাই, ফার্স্ট অফ অল Ag2CO3, এখানে কী দেওয়া আছে Ag2CO3, এটাকে যদি আমরা তোমার হচ্ছে ভাই ভাঙার চেষ্টা করি, তাহলে এটা ভেঙে কী হবে, এখানে ভেঙে হবে 2Ag প্লাস CO3 2-, তাহলে এটা যদি S হয় এটা 2S হবে, এটা S হবে। তাহলে এখান থেকে দেখো KSP যদি লিখতে চাও, KSP কত আসবে, এখানে Ag প্লাসের ঘনমাত্রা স্কোয়ার, কারণ আগে 2 আছে একটা, CO3 2- এর ঘনমাত্রা, তাহলে এটা হবে 2S এর উপর স্কোয়ার, এখানে হবে S, সো এটা আসবে তোমার এখানে 4S3। ওকে, KSP এখানে তোমার দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি ইয়াটা এসটা বের করে ফেলতে পারো, KSP ডিভাইডেড বাই 4 আর কিউবিক রুট হবে, রাইট, যেহেতু কিউব আছে এখানে। তাহলে এসটা বের করে ফেলো, এখানে দেখো KSP কত, এখানে 8.2 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই 4 কিউবিক রুট। ওকে, তাহলে তোমার এখানে এসটা বের হয়ে আসবে। তাহলে চলো আমরা বের করি। আসো, এখানে আমার মনে নিজে কিউবিক রুট 8.2 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই 4, সেটা আসছে আমার কাছে 1.27 ইন্টু 10⁻4 মোলার। তাহলে এটা কার, এটা কিন্তু Ag2CO3 এর, রাইট। তো সেম ওয়েতে আমরা কী বের করতে পারি, আমরা হচ্ছে যে ওই যে কপার কার্বনেট এটার জন্য বের করতে পারি। তাহলে কপার কার্বনেট যেটা আছে এটাকে যদি তুমি ভাঙো, তাহলে কপার কার্বনেটটা ভাঙলে কী হবে, কপার কার্বনেটকে ভাঙলে তুমি পাবা হচ্ছে কপার আয়ন Cu2+, আর পাবা হচ্ছে কার্বনেট 2-, এটা S হইলে এটাও S, এটাও S। তাহলে এখানে KSP কত আসবে তোমার, কপার আয়ন আর হচ্ছে একটা আসবে কার্বনেট আয়ন। তাহলে দেখো এখানে কত আসবে তোমার, এক্ষেত্রে KSP = S², কারণ SS। তারপর এখান থেকে S মানে তুমি বের করে ফেলতে পারো √KSP। তাহলে এরপরে কত আসবে দেখো, এখানে KSP দেওয়া আছে, এটা আসলে এটা tan−10 হওয়া উচিত, এটা tan−10 হবে এটা, কেমন। ওকে, তাহলে S কত আসবে দেখো 2.5 ইন্টু tan−10 √। তাহলে এখান থেকে তোমার হচ্ছে এসটা বেরিয়ে আসবে। তাহলে এসটা দেখো কত আসবে, √2.5 ইন্টু tan−10, সেটা আসছে তোমার কাছে 1.58 tan−5 মোলার। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে ভাই সিলভার কার্বনেটের, এটা হচ্ছে তোমার এখানে ভাই কপার কার্বনেটের। আমরা স্পষ্টভাবে দেখতেছি যে কোনটার দ্রাব্যতা কম জিজ্ঞেস করছে, আমরা যে দেখতেছি স্পষ্টভাবে কপার কার্বনেট যেটা আছে এটা কিন্তু কম, কার থেকে, সিলভার কার্বনেট থেকে। কেন, কারণ এখানে দেখো tan−4, এটাতে tan−5,
তো কপার কার্বনেটটি কিন্তু কম, তাহলে আমরা এখানে বলবো যে কোন কার্বনেটটির কপারের দ্রাব্যতা কম। কেমন? এটা হচ্ছে আমার এখানে আনসার। আশা করি অঙ্কটা এখানে বুঝতে পারছো। সো দ্রাব্যতা নিয়ে আমরা বেশ কিছু আজকে অঙ্কগুলো করছি, মানে আমরা কয়েকটা টপিকও পড়ছি। আজকে আসলে আমাদের সময় নেই, সময় থাকলে আমরা এখানে কোনটা আগে অধক্ষিপ্ত হবে, তারপর আরও কিছু দ্রাব্যতার ম্যাথ আছে। এই ম্যাথটা অনেক ঝামেলা করতেছে কয়েকজনের কাছে, আমি এটা নেক্সট দিন করাই দেবো। কেমন? আচ্ছা, তো প্রথমে বলে রাখি, যদি তুমি আমাদের পিডিএফগুলো প্রিন্ট করতে চাও কম খরচে, তাহলে হচ্ছে তোমরা আমাদের মডারেটর আবুল আলহাকে নক দিতে পারো। ও হইতেছে তোমাকে সবচেয়ে কম খরচে তোমাকে প্রিন্ট করে দিবে। কেমন? আচ্ছা, তাহলে প্রথমে আরেকটা জিনিস বলে রাখি, আমার কোনো পেইড বেচ নেই ভাই। তুমি চাইলে পার মান্থে 150 টাকা পে করতে পারো যদি তুমি চাও, তাইলে কোনো জোর জবরদস্তি নেই, এইসব নাম্বারে পাঠাইতে পারো। তবে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ডোন্ট কল, এখানে কল করিও না। যদি তোমার কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে তুমি ফেসবুক গ্রুপে পোস্ট দিতে পারো। আজকের ভিডিও ভালো লাগে, ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিও তুমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আমার ইউটিউব চ্যানেল নতুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।